বিষয়গুলো ডিটেইলস কথা অফিসে কথা। আমিনুল, তুমি যে পানি খাওয়াইতেছ তুমি কিন্তু অনেক সোয়াব কামাও, বুঝো না? এসি বন্ধ ছিল তখন। আচ্ছা, এখন আমরা আগাই, আস্তে আস্তে আমরা পড়ি। কি হয়েছে? কোনটা আমিনুল? কি হয়েছে? তাহলে এটা দিও না, আমার সমস্যা নেই, এদের সমস্যা হইতে পারে, আমি গরম সহ্য করতে পারবো। ওই জন্য স্টুডেন্টরা লিখতেছে মনে হয় বারবার যে গনগের গের আওয়াজ করে, এটার জন্য লিখতেছে, ওই জন্য লিখতেছে, এই জন্য এটার জন্য আওয়াজ মনে হয়। অ্যাসিডটা একটু বাড়াই দাও, তাহলে একটু কভার হবে, একটু ঠান্ডা হয়ে যাবে, অ্যাসি বন্ধ করছো এই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে মূলত টার্মিনোলজি বলতেছি। আমরা জানলাম যে ভিল হচ্ছে বাচ্চা গরুর মাংস, মাটন হচ্ছে ভেড়ার মাংস। আপনারা এতদিন যেটা জানতেন যে মাটন মানে ছাগলের মাংস, এটা ভুল জানতেন। মাটন অরিজিনাল শব্দ হচ্ছে ভেড়ার মাংস, ঠিক আছে? আর আপনার ভেড়ারটাও শিখে নেন, এখানে আমরা লিখে দিই। জি, কোনটা কোনটা? ল্যাম্ব মিট, এটা ভেড়ার মাংস। ল্যাম্ব মিট আপনি বাংলায় বলা আর কি, এটা মাটন। আমি ল্যাম্ব মিট, ল্যাম্ব মিট বলতেছেন কোনটা কোনটা? ও ল্যাম্ব মিট, ল্যাম্ব মিট লিখছি যে ল্যাম্ব মিট মূলত হচ্ছে যে মূলত ভেড়ার মাংস। ল্যাম্ব শব্দটা ল্যাম্ব অত ইংরেজিতে ভেড়াকে বলে ল্যাম্ব। ল্যাম্ব বলে, শিপ বলে, কি বলে জানেন? শিপ, ল্যাম্ব। তো ল্যাম্ব মিট বলতে ভেড়ার মাংস বুঝেছি, ভেড়ার মাংস বলতে আবার ল্যাম্ব মিট টেমিট কিছু বলে না, বিদেশিরা বলে মাটন। মাটন মানে ভেড়ার মাংস। শুকর ইংরেজি পিক, পিক। এই আচ্ছা আচ্ছা বাদ দেন। তার পুরুষ ভেড়াকে বলে র্যাম। পুরুষ ভেড়াকে কি বলে? র্যাম। মহিলা ভেড়াকে বলে ইউ। র্যাম হচ্ছে পুরুষ। গোটের ক্ষেত্রে হচ্ছে যে বাঘ। দেখেন আমি লিখতেছি এগুলা, ছাগল, পাঠা। অক্স হচ্ছে ষাঁড়। ইউ হচ্ছে মহিলা ভেড়া। ডো হচ্ছে মহিলা ছাগল। সরি লিখছি লিখছি। র্যাম হচ্ছে পুরুষ ভেড়া আর ইউ হচ্ছে মহিলা ভেড়া। অক্স হচ্ছে ষাঁড়। অক্স হচ্ছে ষাঁড়। অক্স বলে ষাঁড়কে, আর বলে বুল বলে, কি বলে? বুল। তা বুলক মানে হচ্ছে বলদ। বলদ কেমনে হয়? ক্যাস্ট্রেশনের মাধ্যমে। ক্যাস্ট্রেশন শব্দের বাংলা অর্থ কি? খোঁজাকরণ। খাসিকরণ না, এটা হচ্ছে খোঁজাকরণ বলে। খাসি হচ্ছে মূলত যেটা হচ্ছে, খাসি বলতে কোনটা, যে ছাগলের, আমাদের এখানে অনেক ধরনের মজার বিষয় আছে বুঝছেন, মহিলারা তো বুঝে না। এরা মনে করে যে আমার ছাগলটা একটু মুসলমানি করাই দেন। আশিক হয়েছে স্যার আমার ছাগলটা একটু মুসলমানি করাই দেন। তো মুসলমানি করাইতে মানে তো পিপিউস কাটা, আসলে তো ব্যাটার তো একেবারে প্রজনন তন্ত্রে কাটিয়ে দিছে, টেস্টিসি কাটিয়ে দিছে। মুসলমানি, এরা মনে করে যে এটা মুসলমানি। মুসলমানি কি? এটা তো জিনিসই শেষ। এটা হচ্ছে এটা হলো পূজা করো। তো মুসলমানি এক জিনিস, এটা এক জিনিস। মুসলমানিতে কি কাটে? পেনিসের আগা কাটে, পিপিউস কাটে। আর এটাতে বিসি কাটি ফেলছে। বিসি কাটলে কি হয়? যেগুলা সার এগুলা হয় বুলক, আর যেগুলা আপনার হচ্ছে ছাগল এগুলো ফাটা, ফাটা হয় যে খাসি। বলদ আর খাসি। বলদ হচ্ছে যেটা প্রজনন অক্ষম গরু, ষাঁড় গরু, আর প্রজনন অক্ষম মহিলা গরু, মহিলা ছাগল, পুরুষ ছাগলকে বলে খাসি। এটা হচ্ছে খাসি, যেটা হচ্ছে কি টেস্টিসটা কেটে ফেলে ছোটবেলা। ফলে টেস্টিসে যে সময় ব্যয় করতো, যে গুতাগুতি, লাফালাফি, উত্তেজনা, এগুলোর পরিবর্তে ওই এনার্জিটা তার মাংস তৈরিতে ব্যবহৃত হয়। এবং তার মাংসের মধ্যে স্টেরয়েডের পরিমাণটা কম থাকে, চর্বির পরিমাণটা কম থাকে, এবং সে তার প্রজননের কাজে যেহেতু ব্যবহার হয় না, পুরো ফোর্সটাকে সে মিট প্রোডাকশনে ব্যবহার করে। আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস লিখছি। ইয়ারলিং বুল 1 বছরের গরু, আর হেইফার হচ্ছে বকনা বাছুর। ইয়ারলিং বুলকে আপনি বলতে পারেন যে এরে বাছুর বা 1 বছরের যে ষাঁড় বাছুর, হ্যাঁ। আর হেইফার হচ্ছে বকনা বাছুর। হেইফার হচ্ছে যে
যে গরুটা জাস্ট মানে মানুষের ক্ষেত্রে পিউবার্টি আছে না, যে একটা শিশু শিশু কৈশোর পার হয়ে একটা মানুষের শরীরের মধ্যে তার প্রজনন তন্ত্রের যে জিনিসগুলো, যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো, দাড়ি গোপ গজানো, তারপর তার সেক্সুয়াল যে জিনিসগুলো আছে সেগুলো ডেভেলপ হওয়া, একটা সময় একটা মানুষ বয়সন্ধি পার করে না, ওই সেম হেইফারটা হচ্ছে যে কি সে নতুন মানে কি তার নতুন বকনা বাছুর বলতে বোঝাচ্ছে যে সে মানে এখন একবারও কনসিভ করে না, সে নতুন নতুন ডাকে আসছে, তার সেক্সুয়াল অর্গানগুলো কাজ করা শুরু করছে, এখন তার মধ্যে হিট সাইন শো করতেছে, বাট সে এখনো প্রেগনেন্ট হয় নাই। যখন তার বাচ্চা হয়ে যাবে তখন সে হয়ে যাবে কি কাও। বাচ্চা হওয়ার আগে যখন তার কিছুই হয় নাই, তখন যে ছোট বাচ্চা 1 বছরের বাচ্চা সবকিছু মোটামুটি নতুন বা পিউবার্টি চলতে হচ্ছে হেইফার। ওকে, আচ্ছা একটু মুছি, হ্যাঁ মুছি, হ্যাঁ হ্যাঁ হয়, এটাকে বলে ফ্রি মার্টিন, হিজড়া হয় গরু ছাগলের মধ্যে। বাংলায় কি বলে আমি যে গরু ছাগলের মধ্যে হিজড়া বলতে আমি ওরকম হিজড়া দেখি নাই, তবে আমি যেটা দেখছি যে ওই বিচি একটা থাকে একটা থাকে না, এরকম দেখছি, এক কোষই দেখছি। হিজড়া চোখে পড়ে না, মানে যে একই সাথে পেনিস এবং আবার ওলান, এটা দেখি নাই, এটা চোখে পড়ে না। আপনারা দেখছেন মানে একসাথে তার পেনিস আছে ওলান আছে? আমি এটা দেখি নাই, এটা হয় নাই। আমরা আমরা ওইটা দেখছি যে তার ওইটা একটা কোষ থাকে, থাকে না, অনেক সময় বিচি নামে না, এরকম তো হয় মানুষের, কিন্তু গরু ছাগল তো এরকম দেখি নাই। মানে এটা দু একটা কেস থাকতে হবে, তবে এগুলো খুব রেয়ার কেস, রেয়ার কেস। গরু ছাগলে ওটা আমরা পাইনি, আমি পাইনি অন্তত। তবে এরকম দু একটা কেস শুনছি আমি, যে পাড়া থেকে পাড়ার পাড়ার হচ্ছে ওলান ডেভেলপ হয়ে যায় অনেক সময় ওদের। কিন্তু আপনারা একটা জিনিস জিনিস এটা নাম লিখে রাখেন আমি আপনাদেরকে, সুপার নিউমেরারিটিড। এটা দেখবেন যে পাড়া হইলো পুরুষ হইলো নাভির আপনার হচ্ছে পেটের এই তল পেটে এরকম এরকম হলো, দুদিকে দুইটা এরকম জিনিস থাকে, দেখবেন এরকম এরকম ছোট ছোট, দেখছেন? এইগুলা যদি কোনো কারণে হরমোনের কারণে মহিলাদের মতো ডেভেলপ হয়ে যায় তখন কিন্তু দুধ আসবে। এগুলো জিনিস কিন্তু থাকে, মানে পুরুষের কিন্তু এগুলো ডেভেলপ হয় না, কিন্তু ওই আপনার ফাটার এগুলো ডেভেলপ হয়ে গেছে, এই জন্য চলন হয়ে গেছে, এই হচ্ছে ঘটনা। এটা কিন্তু আমাদের পুরুষ পুরুষ গরুতে থাকে ছোট 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 করে, কিন্তু মহিলা হলে ডেভেলপ হয়, পুরুষ হলে ডেভেলপ হয় না। সুপার নিউমেরিটিড বলে এটাকে। হ্যাঁ। এটা এগুলা এগুলা হচ্ছে যে অ্যাবনর্মাল অ্যাবনর্মাল ঘটনা, এগুলা মাঝে মধ্যে সবকিছুতে হয়, যেমন একটা মহিলাতে 9টা বাচ্চা হচ্ছে, এটা তো স্বাভাবিক না, অস্বাভাবিক তো দু একটা থাকবে। এখন দুধ আসতেছে হয়তো তার বাচ্চা হয় নাই, এটা কোনো কারণে তার হরমোনাল বিষয় টিষয় থাকতে পারে, দুধ হয়ে যাচ্ছে, এটা আমি শিওর জানি না, এটা আমার কাছে এই মেকানিজমটা জানা নেই। বেসিক্যালি তো বাচ্চা হওয়ার পরে দুধ আসে, এটা একটা বিষয় আর কি। হ্যাঁ, এটা এখন এটার কাহিনী আমি জানি না, এটা আমার জানা নেই। ওকে,
ওকে, স্যার এটা ল্যাকটেশন। ল্যাকটেশন। বিসমিল্লাহ। তো আমরা এখানে যে ভ্যাকসিন মানে হচ্ছে প্রতিষেধক, যেটা হচ্ছে টিকা। এই ভ্যাকসিনটা রোগ প্রতিরোধ করার জন্য দেয়া হয়। ভ্যাকসিনটা, ভ্যাকসিনেশন মানে হচ্ছে টিকা প্রদান, ঠিক আছে, টিকা প্রদান। তো মানুষের যেরকম টিকা আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি সবারই টিকা আছে, প্রতিষেধক আছে। টিকা কেন দেওয়া হয়? টিকা দিলে ওই রোগটা আর পশু বা প্রাণীতে আসে না, ঠিক আছে। তারপর বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি হতো রোগ প্রতিরোধ ব্যবস্থা। আমরা যে টিকাগুলো দিয়ে থাকি, টিকার উদ্দেশ্য হচ্ছে যাতে ওই রোগটা যখন ফিল্ডে আসবে তখন অ্যানিমালকে ইম্প্যাক্ট করতে পারবে না, তাহলে অ্যানিমালটা ওই রোগের দ্বারা আক্রান্ত হবে। যেমন খুরার টিকা আছে, লাম্পির টিকা আছে, বিভিন্ন ধরনের টিকা আছে। বায়োসিকিউরিটি বলতে রোগ প্রতিরোধ ব্যবস্থা। এটা একটা জটিল জিনিস, যে যারা খামার করে তাদেরকে বায়োসিকিউরিটি মেনটেন করতে হয়। আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনার একটা খামার আছে, পোলট্রি খামার। পোলট্রি খামারে আপনার কোনো লোক ওই খামার থেকে গিয়ে আরেকটা খামারে গেল, ওই খামারে অলরেডি রানীক্ষেত রোগ চলতেছে। পরে ওই অসুস্থ খামার থেকে সে যখন আবার আপনার খামারে ব্যাক করলো, তখন হচ্ছে সে রোগটাকে সাথে করে নিয়ে আসছে। তখন ওর যে অসুস্থ খামার থেকে রোগটা আপনার খামারে নিয়ে আসছে, তাহলে আপনার খামারে যে মুরগিগুলা, সেটা ওই লোকের মাধ্যমে অসুস্থ হয়ে গেল। তো সেজন্য হচ্ছে যে জিনিসটা দিয়ে এই রোগটাকে প্রতিরোধ করা যায়, এটা হচ্ছে বায়োসিকিউরিটি। যেমন আপনার এলাকায় মনে করেন 2-3টা গরুর পুরো রোগ চলে আসছে, দেখা যাচ্ছে যে এর কাছ থেকে আপনার প্রতিবেশীর খামার থেকে আপনার খামারে গরু চলে আসছে। ওই প্রতিবেশী যদি বা কোনো লোক যদি বা কোনো ডাক্তার যদি আপনার খামারে যদি আসে, ওই লোকটা যদি তার জুতার মাধ্যমে, গায়ের মাধ্যমে কিন্তু রোগটা নিয়ে আসতে পারে। এবং এমনকি যে প্রাণীটা আছে তার লালার মাধ্যমে, মুখের মাধ্যমেও কিন্তু এই রোগটা চলে আসতে পারে। তো সেজন্য হচ্ছে কতগুলো স্টেপ নেওয়া হয়। যেমন পোলট্রি খামারের ক্ষেত্রে, যেসব খামার গ্রামে গঞ্জ আছে সেখানে পাখি ঢুকতে না বেড়া দিতে হয়। এবং পোলট্রি খামারের, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, আপনার যে বাইরে যে আপনি যেটা নিয়ে হাঁটাচলা করেন, যে জুতা নিয়ে, সে জুতাটা নিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন না। ভিতরের জন্য আলাদা স্যান্ডেল বা জুতা আপনাকে ইউজ করতে হবে। আপনারা শুনে থাকবেন যে নাহার, কাজী, সিপি যে খামারগুলো আছে, সেখানে যারা চাকরি করে তারা 1-1.5 মাস ওখান থেকে বেরোতে পারে না। সকালবেলা ভোরে গোসল করে ঢুকে, আবার গোসল করে ওখান থেকে বেরোতে হয়, শীত বর্ষা যাই থাকুক। কারণ স্ট্রিক্ট বায়োসিকিউরিটি মেনটেন করে। কারণ সামান্যতম ভুলের কারণে যদি ইনফেকশন ঢুকে, পুরা খাবার 10-20 হাজার সব শেষ। সো আমরা মনে করি যে ডাক্তার এসে চিকিৎসা করবে, রোগ ভালো হয়ে যাবে, কিন্তু আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে রোগটা যাতে খামারে না ঢুকে, একটা হচ্ছে উপায় হচ্ছে টিকা দেওয়া, আর একটা উপায় হচ্ছে বায়োসিকিউরিটি স্ট্রেং করা। যেমন আরেকটা জিনিস সাইনবোর্ড দেওয়া, মনে করেন যে উক্ত খামারে জনসাধারণের প্রবেশ নিষেধ। মনে করেন ওনার একটা খামার আছে হাটাজারিতে, সবাই যদি দেখতে যায়, মনে করেন কিছুক্ষণ পর এক্সকোয়ার কোম্পানির এমার যাচ্ছে, কিছুক্ষণ রেনাটা কোম্পানির ডাক্তার যাচ্ছে। এই ডাক্তাররা শত শত খামার ভিজিট করে, বিভিন্ন খামার থেকে রোগ জীবাণু এদের গায়ের সাথে, পায়ের সাথে চলে আসে। এরা মার্কেটিং কোম্পানির এমার যাতে, এদের মাধ্যমে কিন্তু আপনার খামারে বড় একটা রোগের আউটব্রেক হইতে পারে, বার্ড ফ্লু হইতে পারে, যে কোনো রোগের আউটব্রেক হইতে পারে। আমরা এটা কিন্তু গুরুত্ব দিই না। অনেক সময় যেসব জায়গায় খামার থাকবে সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ সাইনবোর্ড দিতে হবে। সবাইকে আপনি ঢুকতে দিবেন না। আপনি মনে করেন সবাই যদি এসে যদি ওই খামারে প্রবেশ করে, তাহলে ওরা আপনার এখানে রোগ নিয়ে আসবে। এই জিনিসগুলা হচ্ছে যে বায়োসিকিউরিটির ফ্যাক্টর। যে তারপর হচ্ছে তার আপনার হচ্ছে যে খাবার পাত্র, পানির পাত্র আছে,
অনেক সময় দেখবেন লেয়ার খামারে রাতের বেলা খাবার রেখে দেয়, ওর কাছে চিকা খায়, ইঁদুর খায়, ওখান থেকে তাদের কিন্তু ফুড পয়জনিং বা বিষ হইতে পারে, অনেক রোগ নিয়ে আসে। এবং আমাদের এমন অনেক খামার দেখছি যে 1 মাসে একবার পানির পাত্র ধুই না, ওখান থেকে তার ইকোলাই ব্যাকটেরিয়া হইতে পারে। যত জীবাণু সব আপনার এনভায়রনমেন্টে আছে। আপনার মুরগিকে যদি আপনি এই বায়ু অত জীবন, সিকিউরিটি তো নিরাপত্তা, জীবন নিরাপত্তার জন্য যেসব আমি স্টেপ বললাম সেগুলো যদি ফলো না করেন তাহলে আপনার খামার রোগটা ঢুকবে। রোগ ঢুকার আগে রোগটাকে প্রতিরোধ করা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে হার্ট ম্যানেজমেন্টে পড়ায়, বিদেশে এটা পড়ায়। রোগ ঢুকার পরে চিকিৎসা যারা করে তারা বলত, রোগটা না ঢুকাটা হচ্ছে যে ক্রেডিট। রোগ এই জন্য কিন্তু বিদেশের প্র্যাকটিস আমাদের ডাক্তার একই রকম না, ওরা হচ্ছে যে রোগ যাতে না ঢুকে সব ব্যবস্থা নেয়। আমরা আমরা করি যে রোগ ঢুকার পরে সবকিছু করি, কিন্তু রোগটা আমরাই ঢুকাচ্ছি আমাদের অবহেলার কারণে। আমি যখন এই জিনিসগুলো খামারিকে বলি তো এতে বেশি বুঝে, কল ডাক্তার আপনি এগুলো মানুষকে বুঝাতে যাবেন ডাক্তারে, আপনার আপনার ডাকবে না। মুরগির খামারিকে বুঝবেন তোর হইতে হতা বেশি হইতে নড়া গেছে, ও ডাক্তার জীবে হতা বেশি হইতে নড়া গে, এটা স্লিপ তোর ভাই স্লিপ করো, ঠিক আছে। আপনি বেশি ইম্পর্টেন্ট কথা বলবেন, তুই এরকম করবি না এরকম করবি না, এই লিটার চেঞ্জ করবি, এটার থেকে ভালো হবে তোর ভাই ডাক্তার মানে কি যাইবে ওষুধ দিবে স্লিপ দিয়ে ভালো হবে এটা বুঝে। কিন্তু এই যে আপনি যখন বেশি জ্ঞান দিবেন তো তখন বলবেন যে ভাই এটা তো বেশি কথা কয়, এটা ডাকা বিরক্তি, এটা বেশি কথা কয়, তোর ডাকবে না, দরকারই নেই তোর ডাক্তারের দরকার নেই, আসিস না। ওইটা হইতেছে কি বুঝতে পারে। এখন ওষুধ দিতে 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 এমন কোন গ্রুপের ওষুধ না যে বাকি রাখে, মানে কোরিয়ান ওষুধ থেকে মানে ইম্পোর্ট কোম্পানি সবই দেয়, যেটা বাংলাদেশের রেজিস্ট্রেশন। আমাদের দেশে এখন এমন একটা সেক্টরের অবস্থা হয়েছে পোল্ট্রি সেক্টরে, যে ইম্পোর্ট কোম্পানির ওষুধ আনে, এগুলো একটা ককটেল ওষুধ, 3-4টা ওষুধ একসাথে মিক্স থাকে, পুরা বাজার 6 লাখ। সরকার বন্ধ করেছে কোলেস্ট্রিন, এটা পুরা বাজার 6 লাখ। এখন এই ওষুধটা হচ্ছে ন্যাশনালি, এটা হচ্ছে মানুষের ব্যবহার হয়, মানুষের আইসিইউ ড্রাগ। অতিরিক্ত ব্যবহারের ফলে আমার ছেলের কোলেস্ট্রিন রেজিস্ট্যান্স ছিল, আপনি জানেন, যেটা আমার ছেলে কোনোদিন খাওয়াই নাই। কোলেস্ট্রিন হচ্ছে মুরগিতে থাকে। আমার ছেলে মাঝখানে ইকোলাই ইনফেকশন হয়েছে, 18টার মধ্যে 16টা ড্রাগ রেজিস্ট্যান্স ছিল। পরে শুধুমাত্র রগের ড্রাগগুলো তার হচ্ছে কি সেন্সিটিভ আছে ব্যাকটেরিয়ার প্রতি, সামহাও সাথে ইঞ্জেকশন দিয়ে ভালো হয়েছে। আমরা একটু ট্রাই করছি অন্য একটা অ্যান্টিবায়োটিক দিয়ে, কিন্তু ওর কোলেস্ট্রিনটা রেজিস্ট্যান্ট। কোলেস্ট্রিনটা হচ্ছে মূলত যখন আইসিইউতে সাকরাত চলে সেখানে দেয়, আর এটা আমাদের পোল্ট্রিতে দিনে রাতে ব্যবহার করে মানুষ, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের ন্যাচারালি আমরা বেঁচে যাচ্ছি কেন, যে আমরা যেভাবে রান্নাটা প্রসেস করি সেটা হচ্ছে কি আমরা, আপনি আপনাদেরকে দুইটা কথা বলি মনে রাখবেন, যেগুলা আপনারা শর্মা খান, গ্রিল খান, এগুলোতে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনাটা বেশি। আমিও খাই, কিন্তু যেটা আমাদের মা বোনেরা বাসায় রান্না করে কুক করে 100 ডিগ্রিতে, ওটাতে কিন্তু ওই অ্যান্টিবায়োটিকের যে রেসিডিউশন নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু এখন বেশি গ্রিল টিল খাচ্ছি, আমার বাচ্চাও ওগুলো পছন্দ করে, শর্মা বলে বাবা, আমি আসতে বলতে বাবা আমাদের শর্মা আনছো, শর্মা আমি না আসতে হচ্ছে অর্ডার করে দিতে হয়। ওই যেগুলো হাফ মিট কুক, হাফ কুক, ওগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক রেসিডিউ থেকে যায়, সো তখন কিন্তু রেজিস্ট্যান্স হতে পারে, তখন কিন্তু আচ্ছা যাচ্ছে। ওইটা বলতেছি যে এখন আপনার এই যে অ্যান্টিবায়োটিক এখন এখন আপনার আমাকে আবার এই ওই কোম্পানিগুলো ভিজিট করে না। আমাদের কিছু ডাক্তার আছে, আল্লাহ মাফ করুক, এরা কত টাকা যে এদের কাছ থেকে সম্মানই পায়, ইউ কুড নট ইমাজিন কি পরিমাণ টাকা তাদেরকে দেয়, বছরে কোটির উপরে, কোটির উপরে। এটা বলা ঠিক না ভাই, এটা এটা বিশাল সিন্ডিকেট। এবং ওই সিন্ডিকেটের যারা মার্কেটিং অফিসার আছে তারা রুগী ঠিক করে ওই সারদের কাছে পৌঁছায় দেয়। ওই সার হচ্ছে পোল্ট্রি আমাদের সেক্টরে কম না, মানে আপনার কতগুলো ওষুধ আছে এগুলো কোনো লাইসেন্স না কিছু নাই, এগুলা ওই যাদের মার্কেটিং অফিসার দোকানদার সবাই 50% বেশি লাভ করে। এই জন্য ওরা ফিল্ড থেকে আমার কাছে রুগী আসতে, আমি আজকে মহেশখালীতে 9 মাস আছি, আমার কাছে মুরগি পাঠায় না, মুরগি চলে যায় কক্সবাজার, মুরগি চলে যায় চকরিয়া, ওইখানকার ডিলাররা আমাকে মুরগি দেয় না। কারণ আমি যে ওষুধগুলো লিখি এগুলো হচ্ছে ব্র্যান্ড কোম্পানির সাথে লাভের মার্জিন কম। আমি যদি বালতি ওষুধ লিখতাম তাহলে ওখানে ওরা আমাকেও দিত, ওরা আমি ওদের সাথে এটা কম্প্রোমাইজ করি নাই, তো ওরা বুঝছে আমি কম্প্রোমাইজ করবো না, এই জন্য আমাকে ওরা পোল্ট্রি পাঠায় না। আমি কিন্তু পোল্ট্রি প্র্যাকটিস করি অনেক আগে থেকে। আমি এমন হয়েছে 8,000 প্রেসক্রিপশন করছি, 1,000 টাকার ওষুধ লিখছি, মুরগি ভালো হয়েছে। এর আগে 16,000 টাকার ওষুধ খাওয়াইছে দোকান, ডাক্তাররা এটার সাথে জড়িত, তা মুরগি ভালো। আমি যে প্রেসক্রিপশন দেখছি সব ভালো। এমন আমি এখন দেখতেছি কি জানেন, রিসেন্টলি দেখতেছি এবং আগে কয়েক বছর আগে থেকে, যে আমি স্ক্যাপ রেনাটা 1 মিনিট ওষুধ লিখি, এগুলো নাকি দোকানে নাই। কদিন আগে একটা সাংবাদিককে প্রেসক্রিপশন দিছি, হাজারিগুলিতে নিয়ে গেছে, লিখছি স্ক্যাপ রেনাটা স্কোর ওষুধ, এর কাছে নাকি এগুলো নাই। ভাই আপনি কি ওষুধ লিখছেন? আমি বলছি ভাই আমি তো আপনাকে দেশের কমন ওষুধ লিখছি, আপনাকে ওষুধ তো আমি লিখি নাই। ওই ওষুধ সে দিতে পারে নাই।
সে তার কাছে রাখছে সব ইম্পোর্ট কোম্পানি ওষুধ করে রাখছে। আর হার্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা বলা। রোগ প্রতিরোধ না, হার্ট ম্যানেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে যে মানে পাল বা হচ্ছে যে আপনার বড় ব্যবস্থাপনা। আপনাদের এই পোল্ট্রি খামারগুলোতে এমন খামার দিচ্ছে, লেয়ার খামারে প্রতিদিন কোলেস্ট্রিন খাওয়ায়, প্রতিদিন ডিম যেগুলো আমরা প্রতিদিন খাওয়াই খাওয়াই। আপনার খাবার কি আমি জানি না, তবে এখানে আমাদের বড় বড় যারা স্যার আছে তারা তো মানে বক্তব্য শুনে থাকে, তারা ওইখানে বড় বড় প্রোগ্রামে গিয়ে বড় বড় বক্তব্য দেয়, তারাই সবকিছু কাজে লাগে। হার্ট ম্যানেজমেন্ট স্যার রোগ প্রতিরোধ ব্যবস্থা। হার্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে মানে একটা গরুর পাল বা বড় একটা ইয়াতে এখানে আপনার যাতে রোগটা না আসে, রোগ মানে যে কোনো কিছু একটা পালের ব্যবস্থা করেন। মানে 100টা গরু আছে, 100টা গরুর আপনার হেলথ থেকে শুরু করে সব আপনার রাস্তা করে আসতে। আমরা কি একটু কথা বলতে থাকি না? আর যারা রাস্তা করে তারা রাস্তা করে আসুন, সমস্যা নেই। বলি আমরা কথা বলতে থাকি নাকি? এখন আমরা এখানে প্যারাসাইট শব্দ অর্থ পরজীবী। প্যারাসাইট শব্দ অর্থ হচ্ছে পরজীবী। পরজীবী দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টোপ্যারাসাইট, একটা হচ্ছে অ্যান্ডোপ্যারাসাইট। অ্যাক্টোপ্যারাসাইট হচ্ছে তারা বহিঃপরজীবী, অ্যাক্টো। আর অ্যান্ডো হচ্ছে অন্তঃপরজীবী। বহিঃপরজীবী কোনগুলা আমি একটু লিখি, অ্যাক্টোপ্যারাসাইট, অ্যান্ডোপ্যারাসাইট। এন্ডোপ্যারাসাইট হচ্ছে কৃমি, আর বহিঃপরজীবী হচ্ছে যেমন কুকুর, আটালি এগুলো। আচ্ছা, এটা শেষ। তারপর কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন শব্দটা কি? কোয়ারেন্টাইন আর আইসোলেশনের পার্থক্য কি?
আপনারা কোয়ারেন্টাইনে শুনেছেন, আইসোলেশনে শুনেছেন? কোয়ারেন্টাইন মানে নাসার না জন্য নাসরার জন্য। আচ্ছা, আইসোলেশন যেটা অসুস্থ হয়ে গেছে হ্যাঁ এটাকে আলাদা করে, হ্যাঁ ওনার কনসেপ্টটা অত্যন্ত ক্লিয়ার। সেটা হচ্ছে আপনার কোয়ারেন্টাইন শব্দের অর্থ হচ্ছে, মনে করেন আমি একটা খামার শুরু করছি, ঠিক আছে, আমার খামারে 5টা গাভী আছে, আমি গিয়ে বাজার থেকে আর 2টা গরু নিয়ে আসছি। এখন ওই গরু দুটাকে আমি যদি খামারের মধ্যে ঢুকাই দিই, তাহলে ওই গরু দুটা থেকে আমার যে 5টা গাভী সবগুলো আরো ইনফেকশন হয়ে যেতে পারে। সেজন্য আমি আমার বাসার খামার থেকে একটা দূরে একটা শেড করছি। ওই শেডের মধ্যে গরু দুটাকে আমি 1 সপ্তাহ অবজারভেশন করছি, তাদেরকে দেখছি, তাদেরকে আনার পরে তাদের মধ্যে কোনো জ্বর সর্দি কোনো ইনফেকশন আছে দেখছি, দেখার পরে তাদেরকে সুস্থ করে তারপর আমি মূল শেডে ঢুকাইছি। এটা হচ্ছে কোয়ারেন্টাইন। আর আইসোলেশন, কোয়ারেন্টাইন শেড আলাদা, আইসোলেশন শেড আলাদা। আরেকটা মনে করেন আমার খামারের মধ্যে একটা গরুর কাছে মনে করেন হয়েছে, লাম্পি স্কিন রোগ হয়েছে একটা গরুর বাচ্চাতে। এখন ওই গরুর বাচ্চাটাকে যদি মশামাছি কামড়িয়ে যদি সুস্থ গরুকে কামড়ায়, সেগুলোর মধ্যে লাম্পি চলে আসতে পারে। তাহলে আমি কি করলাম, ওই বাচ্চাটাকে একটা রুমে নিয়ে আলাদা রাখলাম, একটা মশারি টাঙিয়ে দিলাম যাতে তাকে কামড়িয়ে অন্যকে কামড়াতে না পারে। তাকে আলাদা করলাম, আলাদা করে তাকে আমি চিকিৎসা চালাই গেলাম। এটা আইসোলেশন, ঠিক আছে। শেয়ারিং শব্দের অর্থ হচ্ছে ভেড়ার লোম কাটা। আমাদের দেশে ভেড়ার কিন্তু ওরকম লোম টোম কম কাটে, তবে বিদেশে ভেড়ার লোম যেটাকে বলে উল বলে, ভেড়ার লোম কি বলে উল, ওইটা থেকে কিন্তু অনেক দামি দামি তৈরি হয়, শাল এগুলো তৈরি হয়। কালিং শব্দের অর্থ বাদ দেওয়া। ভেটেরিনারিতে এটা চ্যাপ্টার আছে সামনে বরাবর। সিলেকশন এবং কালিং নামে দুইটা জিনিস আছে। সিলেকশন শব্দের অর্থ হচ্ছে নির্বাচন, কালিং অর্থ বাদ দেওয়া। ওই যে ওনার উদাহরণটা দিয়ে, আপনার তো 5000 লেয়ার আছে না, 5000 লেয়ারের মধ্যে দেখবেন যে 4500 লেয়ার রেগুলার ডিম পারতেছে, 500টা শুধু খায় কিন্তু ডিম পারে না, কিন্তু আপনি বুঝতে পারেন না। দেখা যায় যে আপনার ডিম মনে করেন আসার কথা 90%, মনে করেন যে আপনার 4500 রেগুলার, আপনি মনে করেন যে 4200-4300 ডিম পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কি 300-400 লেয়ার মুরগি আছে আপনার খামারে যেগুলো টোটালি ডিম পারে না, শুধু খায়, কিন্তু আপনি তাদেরকে ডিফাইন করতে পারেন না। তো এইগুলোকে যদি আপনি ডিফাইন করতে না পারেন, এগুলোর যে খাবারটা বেশি খাই ফেলতেছে, এটার জন্য যে খরচটা যাচ্ছে, এটা আপনার উপর লস হচ্ছে। সেম ভাবে গরুর ক্ষেত্রে মনে করেন আপনার কাছে 5টা গাভী আছে, একটা গাভী 5 কেজি খেয়ে 20 লিটার দুধ দেয়, আর একটা 5 কেজি খেয়ে 5 লিটার দুধ দেয়। তাহলে আপনি 5 লিটার দুধের গাভীটাকে রাখবেন, কি করবেন? কালিং করবেন, এটাকে বলে কালিং। আর কালিং করার সময় আরেকটা জিনিস দেখেন, মনে করেন একটা গাভীর ম্যাস্টাইটিস, ওলান ফুলা রোগ হয়েছে, 4টে বাটের মধ্যে 2টা বাট নষ্ট হয়ে গেছে, ওই গাভীগুলোকে কালিং করে দেয়। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যে খামার থেকে গরু কিনে, একটা মানুষ যতই পাগল হোক, সে কখনোই তার খামারের সবচেয়ে ভালো গরুটা বিক্রি করে না। যেটার বাট নষ্ট, যেটার ঠ্যাঙে খুঁড়া হয়েছে, যেটাতে দুধ পায় না, ওইটা আপনার কাছে বিক্রি করবে। তবে ইদানিং কিছু টেন্ডেন্সি দেখতেছি, বিশেষ করে মনে করেন কিছু গাভী আছে যেগুলো ডাকে আসে না, মানে বীজ রাখে না, হিটে আসে না। ওই আমাদের কাছ থেকে কিছু ট্রিটমেন্ট, আমি তো ওরকম অনেক হিটে না আসা গরু ভালো করছি, অনেক দীর্ঘ, তো অনেক এটা জেনে গেছে। এখন ওরা হচ্ছে যে ব্যবসা করে, মানে রেগুলার বেসে 3-4টা গরু রাখে, আবার গাভিন করে ছেড়ে দেয়, রানিং বিসনেস আর কি। তো ও হচ্ছে ওগুলো গরু কিনে। আমার যে ট্রিটমেন্টটা আছে ওইটা তো অনেক, ও মাঝে দিয়েটা গিয়ে ওইটাকে মানে আবার মানে ঠিক করে ফেলতে, এরকম অনেকে করতেছে, আবার অনেকে কিনে ডাক্তার দেখায়, ওটা গাভিন করে যাওয়ার পর, গাভিন করার পর কিন্তু দাম বেড়ে যায়, তখন কিন্তু ওটা আবার সেল করে, আবার ওই সেল করে আরেকটা কিনে, ওটা আবার গাভিন করে সেল করে দেয়, অথবা বাচ্চা হয়ে সেল করে দেয়। এখানে এটা বিজনেস, এটা কিন্তু কোনো কিছু দুধ মানে দুধ খাওয়ার কোনো ইয়ে নাই, বা গাভিন গরু নিয়ে এসে কম দামে বেচতে হবে, ওটার মধ্যে রানিং মার্জিনের মধ্যে 70-80 লাভ হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলা আমাদের যে সিলেকশন কালিং এর সাথে জড়িত। তো অফ স্প্রিং শব্দ অর্থ যে কোনো বাচ্চা, অর্থাৎ গরুর বাচ্চা, মানে যে কোনো মানুষ যে প্রাণীতে যে বাচ্চা হয়, এটাকে কমনলি অফ স্প্রিং বলে। ল্যাকটেশন হচ্ছে দুধ প্রদান সময়কাল, অর্থাৎ বাচ্চা হওয়ার পর থেকে দুধ দেওয়া শুরু হয়, এরপর সে যতদিন দুধ দেয়,
এটা তার ল্যাকটেশন, দুধ উৎপাদনকাল। ফ্রিজিয়ান গরুর দুধ উৎপাদনকাল অনেক বেশি, আবার দেশি গরুর ক্ষেত্রে কম। কারণ দেশি গরু তাড়াতাড়ি গাভিন হয়ে যায় বাচ্চা হওয়ার পর, আবার ফ্রিজিয়ান গরু একটু দেরিতে গাভিন হয়। অনেকে ফ্রিজিয়ান গরুতে 6-7 মাস দুধ খাওয়ার জন্য দীর্ঘদিন রাখে, ঠিক আছে। আর ড্রাই পিরিয়ড হচ্ছে যে সময় দুধ উৎপাদনটা বন্ধ থাকে, বাচ্চা পেটে কনসিভ আছে মনে করেন, ওই অবস্থা বন্ধ থাকে। ইয়েল শব্দের অর্থ হচ্ছে উৎপাদন। এরপর আপনারা সবসময় যেটা শুনবেন সেটা হচ্ছে রাফেজ এবং কনসেন্ট্রেট। রাফেজ শব্দের অর্থ হচ্ছে ঘাস লতা পাতা যেগুলো আছে এগুলো হচ্ছে রাফেজ বলে, যেগুলো হচ্ছে যে আপনার পাতা ঘাস এগুলো রাফেজ। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে নেপিয়ার হোক, জার্মান হোক, পাড়া হোক, ঘাস হোক, রাফেজের মধ্যে কিন্তু ফাইবার বেশি থাকে, ক্রুড ফাইবার। কতগুলা জিনিস নিউট্রিশন, অ্যানিমাল নিউট্রিশন পড়লে কতগুলা জিনিস আছে, যেমন ক্রুড প্রোটিন, মেটাবলিক এনার্জি। যারা নতুন নতুন খামার করতেছে যে ওদের মতো ছেলে পেলে, এরা আবার ইদানিং মানে ওই প্রোটিন মোটিন এনার্জি, এরা আবার ডাক্তারের সাথে ঝগড়া করে দেখি ফেসবুকে। আমার এক ডাক্তারে পোস্ট দিছে, ওখানে সে মানে অনেক মানে ওটা কিন্তু স্টাডি করে। সো আপনারা যখন গরুর খামার করবেন তখন দেখা যায় যারা ইয়াং এনার্জি বা নতুন বা শিক্ষিত ছেলে পালন করে, তারা যে ক্রুড প্রোটিন মেটাবলিক বলবে যে আপনি এটা রেশন দিচ্ছেন, বলবে যে এটা আপনি আমাকে ক্রুড প্রোটিন হিসাব করে দেন, মেটাবলিক এনার্জি হিসাব করে দেন। বলবেন যে 1 কেজি খাদ্যে, ঠিক আছে, কত মেগাজুল এনার্জি আছে হিসাব করে দেন, কত পার্সেন্ট প্রোটিন আছে হিসাব করে দেন। এখন কিন্তু দুনিয়াদারি অনেক আপডেট, যে 10টা গরুর 12টা গরু বলতেছে সে আপনার কাছে এই প্রশ্ন করবে। এখন আপনি একটা রেশন দিলে যে সে খাওয়াবে সেটা না, বলবে যে এই খাবারে প্রোটিন কতটুকু আছে, এনার্জি কত। তাহলে এখানে আমি দেখছি ক্রুড ফাইবার। ফাইবার শব্দের অর্থ কি? আঁশ। ফাইবার শব্দ অর্থ কি? আঁশ। ঘাসের মধ্যে আঁশ বেশি, দানাদার খাদ্যের মধ্যে আঁশ কম। এখন ঘাসের মধ্যে বলতেছে যে 18%-এর বেশি ক্রুড ফাইবার আছে, মানে বেশি থাকে ক্রুড ফাইবার। এবং টিডিএন হচ্ছে টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট। টিডিএন শব্দের অর্থ হচ্ছে টোটাল ডাইজেস্টিবল নিউট্রিয়েন্টস। অর্থাৎ এটা হচ্ছে যে এখানে মোট টোটাল ডাইজেস্টিভ নিউট্রিয়েন্ট শব্দের অর্থটা আমি একটু দেখি, এটা লিখে বলি। মোট হজমযোগ্য পুষ্টি। আপনি স্বাভাবিকভাবে দেখেন দানাদার খাদ্যে পুষ্টিটা বেশি থাকে কিন্তু ফাইবারটা কম থাকে, আর রাফেজে হচ্ছে যে ফাইবারটা বেশি থাকে পুষ্টিটা কম থাকে। এর টিডিএন হচ্ছে মোট হজম, এটা হচ্ছে 60%-এর কম থাকে রাফেজের মধ্যে নিউট্রিশনটা, আর কনসেন্ট্রেটের মধ্যে এটা 60%-এর বেশি থাকে টিডিএন, টোটাল ডাইজেস্টিবল নিউট্রিয়েন্ট। অর্থাৎ হজম হওয়ার পরে যে পুষ্টিটা পাওয়া যায়, নিউট্রিশনটা পাওয়া যায়, এটা হচ্ছে যে রাফেজ কনসেন্ট্রেটে বেশি কিন্তু কনসেন্ট্রেটে ফাইবার কম। তো গরুকে কিন্তু আমরা বেশি পুষ্টি দিতে খাওয়ার সমস্যা, গরুর সিস্টেমটা বানাইছে ফাইবারের জন্য। এখন গরুর জন্য আবার ঠিক আছে, আর আমার জন্য ঠিক নেই, কারণ আমার তো এটা দিয়ে হবে না, আমি তো ঘাস খেতে পারবো না। তাহলে রাফেজ হচ্ছে যে যেটার মধ্যে ক্রুড ফাইবারটা বেশি থাকে, অনেক 18% বেশি থাকে, এবং টোটাল নিউট্রিয়েন্টটা 60%-এর কম থাকে। আর কনসেন্ট্রেট হচ্ছে দানাদার খাদ্য যেটার মধ্যে 18%-এর কম ক্রুড ফাইবার থাকে, 60%-এর বেশি প্রোটিন পুষ্টি থাকে। আর টোটাল টিডিএন এটার হচ্ছে টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্টস। আর একটা জিনিস আপনারা শুনবেন সেটা হচ্ছে টিএমআর। এই নতুন নতুন যারা অনেক বিজনেস খামার টামার করে, ওরে বাবা যে পণ্ডিত স্যার আমাকে একটা টিএমআর কি বোঝা, আমাদের তো আসলে বাজায়, বুঝেন না, আমাদের তো বাজায় দেখে বিভিন্ন মিটিং টিটিং এ গেলে, বিশেষ করে হাটাহাটি যখন চাকরি করছি সব তো পণ্ডিত ব্যক্তি, এদের জন্য আমাদের অনেক ফলা করতে হয়, ঠিক আছে। এবং আপনি একটা জিনিস বললে যে মেনে নেবে সেটা না। আমাকে বলতেছে, আমি বিফ ফ্যাটানি ট্রেনিং করাইছি, আমাকে বলতেছে স্যার গরু মোটা তাজা করে লাভ হয় না, আপনি আমার কাছে লাভ হয় এটা ক্যালকুলেশন করে দেখান। আমি আবার তাদেরকে অঙ্ক করে দেখাইছি। এক ডাক্তার ছিল কাজী জাহেদুল্লাহ ভাই, সে হচ্ছে চিটাং মেডিকেলের ডাক্তার, বিসিএস ক্যাডার, সে গরুর খামার করছে আমার থেকে প্রথম ট্রেনিং নিয়ে, সে অ্যানেস্থেসিওলজিস্ট, অনেক টাকা কামায়, তার বউ এফসিবিএস ডাক্তার। তাদের এরকম লোক আমার ট্রেনিং এ বসেছিল হাটাজারিতে, আমরা সবাই খুব ট্রেনিং করেছি। তো তাদের আমাকে বলছে ভাই আপনি যে বিফ ফাইটারিং করে 10টা গরু পালন লাভ হবে, এটা আমাকে আপনি হিসাব করে দেখাই দেন। আমি আবার তাদেরকে এটা হিসাব করে দেখাই দিছি।
না না ভাই এত লাভ তো হয় না আমাকে বলতেছে। তো এটা অনেক কিছু জানার আছে, বোঝার আছে। তো টিএমআর হচ্ছে টোটাল মিক্সড রেশন। এখন এটা অনেক স্যার টোটাল মিক্সড রেশন। টোটাল মিক্সড রেশনে হচ্ছে কি, রাফেজ পড়াইছি না? রাফেজ, রাফেজের মধ্যে দুই ধরনের রাফেজ আছে। একটা হচ্ছে ড্রাই রাফেজ। কি ড্রাই রাফেজ? এটা কি খড়, শুকনো খড়। আরেকটা কি গ্রিন রাফেজ। গ্রিন রাফেজ মানে কি সবুজ ঘাস। তো টিএমআর হচ্ছে যে এমন একটা খাদ্য, আমরা কি করি গরুকে একবার ঘাস দিই, একবার কুড়া বসিয়ে দিই, এরকম দিই না। রেশন যেটা আছে সেটার ক্ষেত্রে এখানে হচ্ছে যে ঘাস, লতা পাতা, কুড়া বসি সব একসাথে মিক্স করে দেওয়া হয়, ঠিক আছে? এতে গরুর প্যালাটেবিলিটি বাড়ে। টোটাল মিক্স রেশন। অনেক কোম্পানি কিন্তু টিএমআর আনতেছে, ওই বস্তার মধ্যে রাফেজ এবং কনসেন্ট্রেট দুটোই মিক্স থাকে। আনছে দু একটা কোম্পানি সম্ভবত টিএমআর আনছে। কনসেন্ট্রেশন কনসেন্ট্রেট মানে দাদা খাদ্য, রাফেজ মানে ঘাস, দুটোটা মিক্স করে খাওয়ানো বলে টিএমআর। তো আমরা যেগুলো খাবার, আপনার ইউটিউবে বাংলায় লিখবেন, এরকম লিখবেন টোটাল মিক্স রেশন, দেখবেন একটা ভিডিও আসবে, বাংলাদেশি ভিডিও। ওরা এরকম পাটির মধ্যে প্রথমে মনে করেন যে এক পরত খড় দেয়, এরপর বুসি দেয়, এরপর হচ্ছে মিক্স করে সবগুলা একবারে গরুকে চারের মধ্যে দিয়ে দেয়, ঘাস লতা সব। তাহলে এটা হচ্ছে আমরা একটা খিচুড়ি খাই না, সবকিছু মিক্স করে। গরুর কিন্তু ভালো লাগে, গরু খায় এবং ঘাসগুলোকে কেটে কেটে দেয়, এক্সেস করে ছোট ছোট চপিং করে দেয়। স্যালিস বানাতে এটা নাকি হ্যাঁ, স্যালিস বলতে স্যালিস সাইলেজ তো অন্য জিনিস। সাইলেজ হচ্ছে যে ঘাস সংরক্ষণের প্রক্রিয়া। লেখেন সাইলেজ শব্দ যে, লেখেন সাইলেজ হচ্ছে ঘাস সংরক্ষণের সাইলেজটা জানতে চাচ্ছে, আমি একটু বলি। ঘাস সংরক্ষণের প্রক্রিয়া অর্থাৎ মনে করেন কোন সময় ঘাস বেশি থাকে বলেন তো? বর্ষাকালে। তো আবার কোন সময় ঘাস কম থাকে? তখন এখন আমার যেহেতু শীতকালে ঘাস কম, তাহলে বর্ষাকালের ঘাসটা যদি আমি কেটে সংরক্ষণ করি, তাহলে আমি এটা বর্ষাকালে শীতকালে খাওয়াইতে পারবো। হ্যাঁ, এটা পদ্ধতি হচ্ছে না, হে আলাদা জিনিস। হে হচ্ছে মূলত মাসকলাই, সূর্যমুখী, যেগুলো প্রোটিন জাতীয়, ওগুলাকে শুকিয়ে খাওয়ায়। এটা হচ্ছে অন্য জিনিস। হে হচ্ছে যে মনে করেন এটা প্রোটিনের সাথে রিলেটেড, যেগুলো হচ্ছে আপনার মটরশুটি গাছ, তারপর হচ্ছে আপনার হচ্ছে মাসকলাই, এগুলো হচ্ছে একটু প্রোটিন টাইপের, যেগুলো হচ্ছে আপনার ডাল জাতীয় উদ্ভিদ, ওগুলো হচ্ছে হে হয়। ওগুলাকে শুকিয়ে আপনার রোদে শুকাইলে ওদের ময়েশ্চার পার্সেন্টেজটা 10%-এর কাছাকাছি চলে আসে। মানে শুকিয়ে জিনিসটাকে, পানিটাকে রিলিজ করে দিলে ওইটা দীর্ঘদিন খাওয়ানো যায়, ওটা শুধু নষ্ট হয় না। আপনার গাছের, এটাকে হে বলে। গাছের মধ্যে কি দেখেন, এটা হচ্ছে ডাল জাতীয় উদ্ভিদকে শুকিয়ে খাওয়ানোর প্রক্রিয়া। আপনার পোকামাকড় নষ্ট কখন হবে? যদি পানি থাকে। আমরা যে শুটকি খাই বা বিদেশে গরু চালান পাঠাই, ওটা কিন্তু নষ্ট হয় না, কারণ ওটা আমরা পানিটায় সোক করে বের করে ফেলি। ময়েশ্চারটা মাপা হয় না আসলে, এটা মানে দেখলে বোঝা যায়। এটা রোদে শুকাইলে জিনিসটার মধ্যে পানিটা চলে যায়। রোদে শুকিয়ে ঘাসটাকে খাওয়া, মানে ওইটা ডাল জাতীয় উদ্ভিদ যেগুলো হচ্ছে আপনার মাসকলাই, মটরশুটি, সরিষা, খেসারি, এগুলোকে শুকিয়ে খাওয়ায়। এগুলোর মধ্যে ভুট্টা না, ভুট্টা দিয়ে সাইলেজ করে। হ্যাঁ, ভুট্টার মধ্যে সাইলেজের জন্য ব্যাস হচ্ছে ভুট্টা। তো ভুট্টাটা কম বেশি সারা বছরই হয়। তো ভুট্টাটা সংগ্রহ করে, বিশেষ করে একটু ভুট্টা হয় যে মানে অত বেশি প্রচন্ড গরমও হয় না, প্রচন্ড শীতে হয় না, মাঝামাঝি আবহাওয়া, মানে একটু হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা রোদ। ভুট্টা হচ্ছে যে আপনার সিজনাল উদ্ভিদ, মানে একবার হবে। এটা কিন্তু আবার সারা বছর ব্যাপী না। আবার নেপিয়ার জার্মান হচ্ছে বর্ষজীবী উদ্ভিদ, মানে এটা একবার লাগালে 4-5 বছর আপনি খাইতে পারবেন। অনর্থ থাকে, কিন্তু বেশি দেওয়ার পর একটা জিনিস প্রোডাকশন বন্ধ হয়ে যায়। কিন্তু আপনার ভুট্টাটা হচ্ছে এক সিজনের উদ্ভিদ, যখন হালকা হালকা বৃষ্টি, হালকা ঠান্ডা, বেশি গরমও না বেশি শীতও না, ওই সময় ভুট্টাটা হয়। তো ভুট্টাটা যখন 85 দিন বয়স হয়, মোতা বের হওয়ার টাইম হয় আর কি, তখন মোতার মধ্যে যে বিচিটা থাকে, কি ওই যে বীজগুলো থাকে, ওটার 2/3 সাদা, 1/3 হলুদ। ভুট্টার বীজ দেখছেন? ভুট্টার বীজ পাকলে কিরকম হয়? হলুদ। যে সময় হচ্ছে যে 1 ভাগ হলুদ থাকে আর 2 ভাগ সাদা থাকে, ওই সময় এগুলা কাটে।
না, এটাকে বলে মিল্কিং স্টেজ। মিল্কিং স্টেজ মানে কি, 85 দিনের সময় যে মোতাটা বাইর হয় ওইটার মধ্যে পুরোটা হলুদ হয় না, এক ভাগ হলুদ হয়, দুই ভাগ সাদা থাকে। ওই অবস্থায় ভুট্টা গুলো যদি কেটে আপনি যদি বস্তা বেঁধে, কয়েকটা পদ্ধতি আছে ভুট্টার গাছ গাছ ভুট্টার গাছ পুরা গাছ সহ। একটা পদ্ধতি হচ্ছে যে এরকম মাটির নিচে সাইলো করে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে বস্তার মধ্যে, আর একটা হচ্ছে যে আপনার মাটির উপরে হাউস করে। বুঝতে পারছি। এবং এখানে কেটে জিনিসগুলাকে এমন ভাবে ঢুকানো হয় যাতে কোনো বাতাস না ঢুকে। এগুলাকে আমি দেখছি বড় খামারে ট্রাক্টর দিয়ে চাপায়। প্যাকিং দেখলাম অনেক ডিফারেন্ট, একটা কালো প্যাকিং করছে। জি সাইজগুলো তো প্যাকিং করে অনেক। হ্যাঁ, প্যাকিং তো দুই ধরনের স্যালেস। আপনি যেটা বলছেন বেল স্যালেস বলে, এটা বড় গাড়ি দিয়ে করে। গাছগুলোকে কাটার পরে ওদেরও কিন্তু এরকমই আছে, এগুলোকে কিন্তু 3 থেকে 6 মাস ইনটেক এরকম রেখে দেয়। এটা আপনি সাথে সাথে প্যাকেট করে না। আপনি যে গাছগুলো দেখছেন ওটা ওর মধ্যে ফার্মেন্টেশন হয়, ওটা কিন্তু আপনি সাথে সাথে ওটা প্যাকিং করার পরে ওটা কিন্তু সাথে সাথে আসে। এটা মানে ওরকম থাকে 3-6 মাস। মানে ওটার মধ্যে একটা গাজন হইতে হবে, ওখানের মধ্যে যে ভুট্টাটা আছে ওখান থেকে ভুট্টার সাইলেসে কিন্তু আলাদা করে আপনার মিঠা দিতে হয় না, মানে মোলাসেস দিতে হয় না। ওটার যে সুগারটা আছে ভুট্টার মধ্যে যে ওটাই সুগন্ধ হয়ে যায়। ওটাকে এমন ভাবে করবে, প্যাকেট করবে বা বস্তার মধ্যে ঢুকাবে বা নিচে হাউসে ঢুকাবে যেখানের মধ্যে কোনো বাতাস চর্চা করবে না। যারা বিশাল পরিমাণে ভুট্টা উৎপাদন করে তারা ট্রাক দিয়ে চাপে, অন্য হলে মানুষের পা দিয়ে চাপে, ঠিক আছে, মানুষের পা দিয়ে চাপে। তাহলে ওটা তো এয়ার টাইট করে যদি আপনি বস্তা বেঁধে রেখে দেন, যদি পানি না লাগে বা এইসব ইয়াতে যদি করতে চান, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, পলিথিন দিয়ে করতে হবে যাতে এখান থেকে কোনো কিছু ঢুকতে না পারে। পলিথিন দিয়ে করছে। এই হাউস করে উপরে করলেও আপনাকে পলিথিন, যাতে বৃষ্টির পানি ঢুকতে না পারে এরকম ব্যবস্থা করতে হবে। বা পানি ঢুকলে নষ্ট হয়ে যাবে, পানি ঢুকলে কারণ ফাঙ্গাস হয়ে যাবে। তারপরেও কিন্তু সবাই সাইলেন্সটা একবারে করতে পারে না। প্রথমবার করলে দেখবেন যে একটু একটু নষ্ট হয়েছে, একটু ভালো আছে, এরকম 3-4 বার করতে 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 আপনার কিন্তু অভিজ্ঞতা হবে। তো সেক্ষেত্রে আপনার প্রথম সত্য হচ্ছে যে টোটাল বাতাস লাগতে পারবে না আর পানি লাগতে পারবে না, এবং ওটাকে অত্যন্ত হার্ড করে এটাকে কি করতে হবে, লাগাইতে হবে, মানে মুখটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে সাইলেস। বুঝতে পারছি। তো সাইলেস হচ্ছে যেহেতু বর্ষাকালে বেশি ঘাস হয়, ওই সময় যদি আমি ওই ঘাসগুলোকে সংরক্ষণ করি তাহলে আমি ওগুলো শীতকালে খাওয়াইতে পারবো। এখন সাইলেন্স ব্যবসাটা বাংলাদেশে একটা মারাত্মক ব্যবসা হয়ে গেছে। সবাই এখন বিশেষ করে উত্তরবঙ্গতে সাইলেন্স কিনতেছে ট্রাকে টাকে। কিন্তু আমি এই সেক্টরের সাথে দীর্ঘদিন জড়িত, তো রূপাই সাইলেন্স, হাবিজা, অনেক সাইলেন্স, কিন্তু সবাই কেউ কিন্তু মার্কেটে ওরকম পপুলারিটি পায় নাই। কারণ কিছুদিন পর পরে তাদের প্রোডাক্ট খারাপ আসে, মানে খামারের কাছে রিপোর্ট খারাপ যায়। খামারি বলে যে নষ্ট, সাইলেন্স নষ্ট পড়ে, পোকা খাওয়া পড়ে, মানে এটা কোয়ালিটি মেনটেন করতে পারে না। যে স্টেজের বুকটা বলছে ওই স্টেজের বুকটাও দিতে পারে না। 85 মানে আপনার 85 দিনের বুকটা সবাই দিতে পারে না, কারণ ব্যবসা করতেছে সবসময় তার থাকে না। 80 বছরের বুকটা থাকে 60-65 দিয়ে দিচ্ছে, বা বেশি ওভার ম্যাচিও দিয়ে দিচ্ছে, তখন সমস্যা হয়ে যাচ্ছে, ময়েশ্চার বেশি হয়ে যাচ্ছে। সো আমি আজ পর্যন্ত কোনো সাইলেন্স কোম্পানি বাংলাদেশে 100% নারিশের মতো এরকম ধরে রাখতে পারে না। নারিশও পারে না, নারিশও বের করছে সাইলেন্স। সো আপনার সাইলেন্স ব্যবসা করতে গেলে যে ওই কিছু তো আপনার রমেট হবে, সাইলেন্স খাওয়াইলে কিন্তু উপকার আছে। যারা শহরের মধ্যে ছাগল পালে, গরু পালে, তারা তো সাইলেন্সের উপরে ঘাস ঘাস খাওয়াই দেয়। ওটা সাইলেন্স কিছু দিয়ে পারে না, ওটা শুধু এয়ার টাইট করে রেখে দেয়, ওখানের মধ্যে অ্যানারোবিক অবস্থায় ফার্মেন্টেশন হয়, কিছুই দেয় না। তো ভুট্টাতে শুধু ভুট্টার কাণ্ড মুসাম সব কেটে এয়ার টাইট করে রেখে দেয়, ওটা 6 মাসের মধ্যে ওখানের মধ্যে গাজন হয়ে সুগন্ধ বের হয়ে যায়, সুগার থেকে সুগন্ধ, ওটাই সাইলেন্স। ওর মিঠাইতে কিছু দেবে না, কিছু দিতে হয় না, ভুট্টাতে কিছু দিতে হয় না, কিছু দিতে হয় না। কিছু দিবে না? না না, শুধু নেপিয়ার, আপনি নেপিয়ার জার্মান দিয়ে যদি সাইলেন্স করেন তখন দিতে হবে। ভুট্টার ক্ষেত্রে ভুট্টার যে কর্নটা আছে না, ওখান থেকে সুগার রিলিজ হয়। নেপিয়ার গাছ করলে সিটাগুড দিতে হবে অল্প পরিমাণে, 100 কেজিতে 1 কেজি সিটাগুড দিতে হয়। তো নেপিয়ার গাছটা সাইলেন্স করে না কেউ, আমরা সাপোর্ট করি না এগুলো। সাইলেন্স মূলত ভুট্টা দিয়েই, নেপিয়ার গাছ সাইলেন্স আমরা এটা করে দিই। মিঠাই দিতে হয় কি মিঠাই মিডা থর মিডা আলা সিটা কথা থর মিডা, এই মিডা না থর মিডা, গরুর মিডা, মোলাসেস, লেট্টো হ্যাঁ, এইবার অনেক উপকারিতা আছে এটার, এটা উপকারিতা শেষ নেই। এবার দেওয়ার মতো গরু তো খাইতে মনে হইব, গরু তো খুব পছন্দ করে এটা, এটা খালি গরুর রুচি বাড়ে তো।
মনে করেন ওষুধ টষুধ খাইতে খাবারটা খাইতে না চাইলে তো আমরা মিঠা দিয়ে মিক্স করে খাওয়াই দিই। কত কেজিতে করতেছেন? মিঠার তো আমি মিঠা দিয়ে মিক্স করে ওষুধ খাওয়াই গরুকে, পানি দিয়ে খাওয়াই না। স্যার কত কেজিতে করতেছেন? 100 কেজিতে 1.5-2 কেজি দিলে, 1 কেজি 2 কেজি দিলে এটা কোনো স্পেসিফিক ইয়া নেই, এটা দিলে হয়। এটা আমরা তো ওইটা দিয়ে বানাই না, সহজ হবে। আমরা সাজেস্ট, আমরা শুধু ভুট্টা দিয়ে বলতে বলি বেশিরভাগ। ভুট্টা কারণ আপনার নেপিয়ারের স্যালেস প্রচলিত না, এরকম সব কোনো কোম্পানি নেপিয়ার ভিডিওর সাথে যে এখন স্যার আমার ইন্ডিয়ার কাছে কারেন্ট সাহায্য আমার কোনভাবে কাজটা কমা দিতে পারতেছে মানে শক্ত হয়ে যায় মানে কাণ্ডগুলো শক্ত হয়ে যায়। এটা বেশি বড় হলে এটা আপনাকে প্রতি 40-45 দিনে কাটতে হবে। এটা আমি আপনাকে একটা পদ্ধতি বলি, এক কানি হচ্ছে আপনার 20 শতক না 40 শতক, এক কানি হচ্ছে 40 বা 20 ঘন্টা, 20 ঘন্টা, তাহলে এক কানি হচ্ছে 40 শতক 20 ঘন্টা, তাহলে 40 শতক হলে আপনি এটাকে 5/40, একটা প্লট আপনি 1 শতক আপনাকে একদিন খাওয়াইতে হবে। আপনার গরু কয়টা? 40 দিন আপনার 40টা শতক 40 প্লট খাওয়াইতে হবে। মানে আপনাকে এটা ওই জিনিসটা হচ্ছে রোটেশনাল গ্রাজিং। মনে করেন আপনি এক সাইড একটা প্লট খাওয়াইলেন, তখন এদিক থেকে খাওয়াইতে 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 যখন এদিক দিয়ে ঘুরে আসবে তখন এটা আবার বড় হয়ে যাবে 40 দিনে। এটাকে বলে রোটেশনাল গ্রাজিং। কি বলে? রোটেশনাল গ্রাজিং। অর্থাৎ আমাদের যদি মনে করেন আমি আপনার 40 শতককে সরি 20 শতককে করলাম যে আমি এটাকে 20 শতক তো 1 শতক আমি 2 দিনে খাওয়াবো, 1 শতক আমি 2 দিনে খাওয়াবো, 1 শতক পরিমাণ, 1 শতক হচ্ছে 434 স্কোয়ার ফুট, ওটা আমি 2 দিনে খাওয়াবো। তাহলে আমি এই প্লটটাকে যদি এভাবে ভাগ করি, তাহলে আমি যদি এভাবে যাই, তাহলে এভাবে যদি যেতে থাকি, এভাবে যখন যেতে থাকবো, যখন আমি এই জায়গায় আসবো তখন আমার 1 নম্বর প্লটটা আবার বড় হয়ে যাবে। এখন এইভাবে ছাড়া, কারণ আপনার নেপিয়ারের কাণ্ডটা মোটা হয়ে যায়, এটাকে আপনি যখনই বেশি বড় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন এটা খেতে পারবে না। ছাগলের ক্ষেত্রেও ওরকম সেম খাওয়া, কিন্তু আপনার সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কেটে এক পাশ থেকে কেটে যেতে হবে। স্যার ওই সমস্যাটা হচ্ছে একটু নিয়মিত কাটা যায় না বা নিয়মিত না এখন এটা তো আপনার গরু কম, তাহলে গরু কম মনে হয়, তাহলে হবে না। 4টা গরু হলে তো অনেক আছে, সে বেশি ওভার হয়ে যায়। সেক্ষেত্রে আপনি সাইলেন্স করতে পারেন, কিন্তু নেপিয়ারে সাইলেন্স করলে অত আমার কাছে ভালো মনে হয় না আর কি, সুবিধা হয়। স্যার এই মোলাস ইউরিয়ার একটা জিনিস আছে ইউএমএস বলে, এটা কি ইউএমএস বলে, ইউরিয়া মোলাসিস এস্ট্রো। এটা খাওয়ানো যাবে স্যার? এইটা খাওয়ানো যাবে গরুকে, বিশেষ করে ষাঁড় গরুকে খাওয়ানো হয়। এটা ইউরিয়া মোলাসিস এস্ট্রো বলে, ইউরিয়া মোলাসিস এস্ট্রো। আপনারা জানবেন যে এখন রেনাটা কোম্পানি সরাসরি ন্যানো ইউরিয়া নামে একটা প্রোডাক্ট আনছে, ন্যানো ইউরিয়া। এখানে সরাসরি ইউরিয়াটা ওরা 10 ml খাওয়াইলে বলছে যে এই ইউএমএস বানানোর ঝামেলা শেষ। আমরা একসময় আগে খড় দিয়ে, ইউরিয়া দিয়ে, চিটাগুড় দিয়ে খাদ্য বানাইতাম। এখন ন্যানো ইউরিয়া নামে একটা প্রোডাক্ট আনছে রেনাটা কোম্পানি। ইউরিয়া মোলাস তারপর কি? এস্ট্রো, এস্ট্রো মানে খড়, ইউরিয়া মোলাসেস এস্ট্রো। ঠিক আছে, এটা আমি পড়াবো, ওগুলো আমাদের সিলেবাস সামনে আছে। ইউরিয়া হচ্ছে আপনার সাদা ফাঁস যেটা আছে সেটা। ওটা বলতে ট্যাবলেট খাওয়া দিলেই যাবে? এখন ওটার পরিবর্তে আমি ন্যানো ইউরিয়া 10 ml খাওয়াইলে কাজ হয়ে যাবে ডেলি একবার। রেনাটা কোম্পানি আছে, এটা হচ্ছে রিসার্চ প্রোডাক্ট ওদের, ইন্ডিয়ান। তাহলে আপনারা তো ইউরিয়া মূলা খাওয়া যাবে না, 10 ml খাওয়াই দিবেন। ওই 10 ml খাওয়াইলে ডেলি যে 300 গ্রাম ইউরিয়া খাওয়ার সেটা আর বরকত হয়ে যাবে। ওটা আপনাকে আর তো খাওয়াই দিয়ে বানান টানে খাওয়া লাগবে না। আর নর্মাল ইউরিয়ার মধ্যে অনেক সব বেশি খাইলে পেট ফুলে যেতে পারে, কিন্তু এটার মধ্যে রিস্ক নাই। ওরা আনছে, আমি জানি না কতটুকু ভালো, আমি ইউজ করি নাই। এটা ন্যানো ইউরিয়াটা 10 ml খাওয়াইলে হয়। আর গরুর ক্ষেত্রে না 300 গ্রাম না, এটা আসলে 100 গ্রাম খেতে পারে ডেলি। একটা গরু, বড় গরু ডেলি 100 গ্রাম ইউরিয়া খেতে পারে সর্বোচ্চ। 100 গ্রাম ইউরিয়া ডেলি খাওয়ানো যায় একটা গরুকে। ওইটা হচ্ছে যে ওরা যেটা আনছে এটা 10 ml খাইলে ওটা 100 গ্রামের এটা ইয়া হবে। খেলে 100 গ্রাম হ্যাঁ হয়ে যাবে, ওটা হয়ে যাবে। ওটা ওখানে আপনাকে আলাদা করে সিরাপটা খাওয়াই দিলে হয়ে যাবে। ওটা ন্যানো প্রোডাক্ট, ন্যানো পার্টিকেল দিয়ে বানাইছে, ন্যানো ইউরিয়া বলে এটাকে। তো এখন হচ্ছে কি, তারা যারা গরু মোটা তাজা করতেছে তাদেরকে এত সিটাগুলোর সাথে মোলাসেস মিক্স করা, ইউরিয়া এত ঝামেলার মধ্যে যেতে হবে না। ওটা 2 চামচ খাওয়াই দিলে ওটা হয়ে যাচ্ছে। সো কাজ মানে বেঁচে গেছে। এগুলো তো এখন তো সবকিছু আনতেছে এরা ন্যানো পার্টিকেলের, মানে ন্যানো মানে অনেক ছোট ছোট পার্টিকেল যেগুলো খুব দ্রুত অ্যাবজর্ব হয়, এরকম এখন সবাই রিসার্চ করে খামারিদের কাজ সহজ করে দিচ্ছে। ঠিক আছে, তো এইটা আর কি। ট্যাবলেট আকারে পাওয়া যায় না, ওই আপনি যদি খাওয়াতে চান আপনাকে এটা সিরাপ আকারে আসছে, ন্যানো ইউরিয়া 100 ml সিরাপ। হ্যাঁ, এটার সিরাপ আকারে আনছে। এখন আপনার যেটা চয়েস, আপনি এখন ওইটা ওইভাবে খাওয়াইতে পারেন, সাদা মাছ দিয়ে খাওয়াইতে পারেন বা ইয়া দিয়ে খাওয়াইতে পারেন। আচ্ছা।
কালেকশন করে রাখা যাবে কোনটা? মাসকলাই কি মাসকলাইটা হচ্ছে ওটা আলাদা জিনিস, ওটা হচ্ছে হে বানায়। এইটা কি মানে অ্যাস্ট্রোম না। কালেকশন করার কোনো অপশন মানে ওটাকে শুকিয়ে এক জায়গায় শুকনো জায়গায় রাখতে হয়, পর আস্তে আস্তে খাওয়াইতে হয়। পানি আর বাতাস ঢুকবে না। মাস করে দিচ্ছে গ্রামে 700 মানে আমি বলি ওটা হচ্ছে যে আপনার সাইলেজের মতো না, ওটা হচ্ছে যে মনে করেন শুকিয়ে আটি বেঁধে রেখে দিতে হবে আর কি। আমার এরকম মানে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিবে, পর ওখান থেকে আস্তে আস্তে অল্প অল্প দিয়ে খাওয়াবেন। পানি আর পানি ঢুকতে পারবে না। পানির সাথে সম্পর্ক না, পানিতে ভিজানো যাবে না, আর বৃষ্টিতে ভিজালে তো সমস্যা, বৃষ্টিতে ভিজাবেন না, শুকনো জায়গায় রাখবেন, শুকনো করার মতো খাওয়াবেন আর কি। আপনার দুই ধরনের প্রোডাক্ট আছে, আপনার জিনিসটা বলি সেটা হচ্ছে যে আপনার লিগুমিনাস, নন লিগুমিনাস। লিগুমিনাস আমি বলি, আচ্ছা আপনাদের অনেক কথা আমি বলতে গেলে তো ভাই অনেক সমস্যা। ক্লাসে আমি ইয়াতে মানে একটু বাইরে চলে যাচ্ছি। এটা আপনার ফড়া আছে, এগুলো আপনাদের লেখা পড়ালেখা আছে, হিসাব আছে। একটা হচ্ছে ফড়া দুই ধরনের। ফড়ার অর্থ কি? গরুর যে গোখাদ্য, হ্যাঁ, গোখাদ্য বা ঘাস, ফড়ার অর্থ গোখাদ্য। হ্যাঁ, এটা দুই ধরনের ফডার আছে, একটা হচ্ছে লিগুমিনাস আর একটা হচ্ছে নন লিগুমিনাস। কি বলছি? লিগুমিনাস। এটা বাংলা লিখলে এভাবে লেখে। লিগুমিনাস হচ্ছে যেসব ঘাস বা এগুলো হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, যেমন সরিষার মধ্যে, সোয়াবিনের মধ্যে, মাসকলাইয়ের মধ্যে প্রোটিন বেশি। প্রোটিন কোনগুলোতে বেশি? যেগুলো নাইট্রোজেন সংবন্ধন বেশি করতে পারে। আর নন লিগুমিনাস হচ্ছে কোনগুলা? যেগুলো নাইট্রোজেন সংবন্ধন করে না, যেমন নেপিয়ার, পারা, জার্মান। যেগুলো ডাল জাতীয় উদ্ভিদ সেগুলো লিগুমিনাস। আলফালফা, ক্লোভার, তারপর হইতেছে আপনার যে মাসকলাই, সরিষা, এই সোয়াবিন, এগুলোর যে এখন এগুলো হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করে। এই জন্য নাইট্রোজেন সংবন্ধন করার কারণে এগুলোর মধ্যে প্রোটিন পার্সেন্টেজটা বেশি থাকে। বুঝতে পারছেন? ওইটা ওই জন্য হচ্ছে যে ওগুলা হচ্ছে যে এক ক্যাটাগরির ঘাস। আর এই আপনার নন লিগুমিনাসের মধ্যে ভুট্টা কিন্তু নন লিগুমিনাস, মানে এগুলো নাইট্রোজেন সংবন্ধন করে না। নাইট্রোজেন সংবন্ধন যেগুলো করে ওগুলোর মধ্যে প্রোটিন বেশি থাকে। এই জন্য আমরা কিন্তু মাসকলাই, খেসারি, সোয়াবিন, সরিষা, খৈলটেল ওরা কিন্তু প্রোটিন সোর্স হিসেবে দিই। আর এইগুলোর মধ্যে কিন্তু প্রোটিনটা কম নন লিগুমিনাসের মধ্যে। নন লিগুমিনাসের মধ্যে কি আছে? নেপিয়ার, জার্মান, ভুট্টা, এগুলো হচ্ছে নন লিগুমিনাস। বুঝতে পারছি? তো এখন নন লিগুমিনাস গুলো দিয়ে, ভুট্টা দিয়ে কিন্তু সাইলেজ বানায়, কিন্তু নন লিগুমিনাস গুলো দিয়ে কিন্তু হে বানায় না। আবার যেগুলো প্রোটিন জাতীয় হে আছে এগুলো দিয়ে সাইলেজ বানায় না, ওগুলো শুকায় শুকায় খাওয়ায়, দীর্ঘদিন খাওয়াইতে পারে। কিন্তু আপনাকে এটা ময়েশ্চার চেক করতে হবে, মানে সামহাও যাতে ওইখানে যেন বীজ না ভিজে না যায়। ভিজলে কিন্তু নষ্ট হয়ে যাবে, না ভিজলে খাওয়াইতে পারবে দীর্ঘদিন। দীর্ঘদিন বলতে আবার সেটা 1 বছরের পুরনো না। আপনি শুকাইছেন 3-4 মাসে খাওয়াইতে পারেন, ওটা খাওয়াইতে পারবে। হচ্ছে তবে লিগুমিনাস দিয়ে স্যালাড বানে, লিগুমিনাস দিয়ে সাইলেজ হয় না, শুকায় খাওয়া। এটা শুকাই খাওয়ায়। আর নন লিগুমিনাস দিয়ে সাইলেজ বানায়। তার মধ্যে শুধু ভুট্টাটা স্পেসিফিক। আমি এখন পর্যন্ত কাউকে নেপিয়ার দিয়ে সাইলেজ বানাতে দেখি নাই, আমি শুধু ভুট্টা দিয়ে দেখছি। যদি বানানো যায়, আমি কাউকে বানাতে দেখি নাই। অনেকে বানায়, আমার খামারদের কাছে পপুলার না এটা, এই পদ্ধতিটা। এই বাবা মুসুতো, একটা মুসুতো। এই গাছটা স্যার দীর্ঘদিন খেতেও চাইলে স্যার, এই গাছটা না, কখন খাবে না? যখন মোটা হয়ে যায়। ফাইবারটা যখন শক্ত শক্ত হলে খায় না, ওই কচি থাকলে তখন খায়। নেপিয়ার গাছ তো ভাই আখের মতো হয়ে যায়, আখ গাছ যেরকম এত বড় বড়, এই বিল্ডিং এর এই জন্য আপনার খাচ্ছে না, দশাত হয়েছে। এটা তো আপনারা যদি 30 দিন 35 দিন কাটিয়ে ফেলতে হবে। আপনি তো গাছ বিক্রিও করতে পারেন, আপনি নষ্ট করতেছেন কেন? কারো কাছে বিক্রি করে, অনেক খামার যাদের কাছে গাছ নাই, গাছ তো বিক্রি করে। জয়পুরহাট, রাজশাহীতে গাছের বাজার বসে, আমাদের দেশে নাই যে। প্রতি ঘরে ঘরে 5-6টা গরু আছে ওদের। মানুষ সবচেয়ে বড় মানুষ অলস মানে আমাদের এগুলো বিক্রি হয়, আমি আজকে বিক্রি করেছি। কোন জায়গায়? কর্ণফুলি? কর্ণফুলি তো অনেক বড় মার্কেট ভাই, এটা তোমাদের এই নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ওখানে তো মিল বিটার ইয়াও আছে। তোমার গরু কয়টা আছে? তুমি কি করো এখন? কৃষিকাজ, গরু ভালো। আর তোমাদের ওখানে তো ডাক্তার অভাব নাই, বহুত ডাক্তার। ঘরে আমার আগের বেচা 3 জন ছিল ডাক্তার। কি নাম? রামপ্রসাদ, ছিল নাকি? বড় ডাক্তার নাকি এখানে? তারপর আরেকটা ছিল শাহাদাত,
এখানে কত বছর কোর্স করছো তো এরা রাম প্রসাদ, হ্যাঁ হ্যাঁ ওরা করছে তো, একসাথে করছে তো। ধরো সিটিং ইতে আছে আলো সিটিং ইতে। ও স্যার টাকা বলছি গেল মতো মতো সিটিং সিটিং ইয়া যায় রকিব ভাই ফিল্টার করে না কম করে, ডাক্তার করে না মনে তো বেশি। হ্যাঁ রোগী নেওয়া যায় না, না ফি না বলছি রোগী দেখতে যাই কল করে রকিব ভাই ইয়োলো রাকিব উনি যায় ফিল্ডে যায় রোগী দেখ। কর্ণফুলির ইয়োলো বিএস ছিল আগে। তোমাদের ওখানে তোমার নাজিম উদ্দিন আছে, এটা মিল বিটার ডাক, হ্যাঁ ফলাতক নাকি এখন তো বড় যার গো আজি একটা কথা বলেছি বলেন। আমাদের গরু দুধের খামার আছে, গরু মোটা তাজা করে গোশত জমি, কোনটা বেশি দিচ্ছে? এখন তো গরুর খামার ডেয়ারি খামার কেউ করতে চায়, সবাই তো মোটা তাজাই করতে চায়। আমার তো সবাই দেখতেছি যে মোটা তাজা বাদ দিয়ে শুধু ডেয়ারি বাদ দিয়ে শুধু মোটা তাজাই করে। হ্যাঁ কেন হচ্ছে যে এটা বলতে গেলে তো ক্লাস শেষ হয়ে যাবে। এখন আপনি আমাকে পরের বার দড়িতে বেশি বুঝে তার ডাহানো হতাহন দিতে এরকম বলবেন, হয়তো বেশি বুঝে, এটা আমাকে বেশি কথা বললে খামারে পছন্দ করে না। এখন আমি কথা বললে বেশি কথা হয়ে যাবে, কারণ আমি আবার বেশি কথা বলে মানুষ ভালো লাগে না। আর ডেয়ারি খামার করতে গেলে এখন ডেয়ারির জন্য যে পরিবেশ দরকার, এখন একটা ডেয়ারি গরুকে, আর এটা তো ডেয়ারির দোষ না, একটা ডেয়ারি গরুকে এক্সারসাইজ মনে করেন, এটা যদি এতটুকু তার খামার হয় তাহলে তার হাঁটার জন্য একটা জায়গা রাখতে হবে, তার এক্সারসাইজ করতে হবে, তার হাউজিং এর বিষয়। আমি হাউজিং আপনাদের এঁকে দেখাবো। একটা গরুর শেডের মধ্যে তাকে সবসময় একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেঁধে রাখে, এটা পাকা ফুলে তার সমস্যা হয়, তার ইনফেকশন হয়, তার আমাদের ম্যানেজমেন্ট ঠিক না। আমরা উল্টাপাল্টা যে কাজের লোক থাকে এদিক দিয়ে গু ধরে আসে, এদিক দিয়ে গরু উলান ধরে, তো গরু উলান ফাঁকি যায়। ডেয়ারি করার জন্য যে শিক্ষা, যে প্রশিক্ষণ এবং যে মানসিকতা প্রয়োজন, আমাদের দেশের গরু ছাগলগুলো একটা এটা নাই। ডেয়ারি খামার বুঝেই না। একটা খামার করছে রিসেন্টলি সাগর নাম ছেলেটার, ফৌজদারটা, ও ছেলেটার খামারটা দীপ্তর বিদেশের ভিডিওটা কিন্তু খুব ভালো করছে, বিদেশে পড়াশোনা করেছে, একটা এগুলো ছেলে নলেজেবল। আমার দেশে মনে করছে দৌড়ো ভাই, আমরা 20 বছর তো গরু বলে ভাই, আমার এটা আগে এটা কইবে, আমি এটা করতে গেলে। তাই আমি এই জন্য ডেয়ারি খামার বন্ধ কি হবে, গরু একটা বেশি পালতে না, 5 বছরের মধ্যে গরু খামার বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? ডেয়ারি খামার করে 5টা গরু বিদেশ থেকে টাকা নিয়ে এসে, আরে আমি হাটাচারি তেমন পাগল দেখছি, অনলাইনে সে 3 লাখ টাকার গরু অর্ডার করছে শাহজাদপুর থেকে। আমারও বলতেছে ভাই আমি একটু সব দেখে শুনে নিছি ভাই, কোনো সমস্যা নাই, গরু একটা আসার পরে 2 লিটারের দুধ দেন, 3 লিটারের দুধ দেন, এটারে অনলাইনে 3 লাখ টাকা গরু কিনছে। বলছে ভাই আমরা দেখাইছি গরু উলানটা খুব সুন্দর আছে, আপনি পাগল হয়েছেন, মানুষ চোখে দেখে কিনতে যাচ্ছে না গরু, আপনি অনলাইনে দুবাই থেকে অর্ডার দিয়ে দিয়েছে, ওখানে কন্ট্রাক্টরের বিজনেস করে, বুঝছেন, কেঁচা পয়সা হয়ে গেছে। তো আপনি ও তো ওকে এখন আমি কিভাবে বুঝাবো? এখন ওই খামারে দেখা যাচ্ছে যে গরু একটা হলে গরু মরে যায়, বাচ্চা হওয়ার পর বাচ্চা মরে যায়, বাচ্চার ম্যানেজমেন্ট জানে না। আজকে আমি কদিন ধরে একটা ভিডিও দিছি, বাচ্চা হলে এগুলোর খুর কাটে, মুর কাটে, অনেক সমস্যা। এটা একটা বিশাল সায়েন্স। গরুর খাদ্যের বিষয় আছে, নিউট্রিশন, গরুরে ভাত যাও পুরো বুঝি পেট খারাপ করে ফেলে, পেট খারাপ করে গরুর ডায়রিয়া শুরু হয়ে যায়, অ্যাসিডিসিস হয়ে যায়, গরু দুর্বল হয়ে দুধ কমে যায়। সবচেয়ে বড় সমস্যা হয় গরু বছর বছর বাচ্চা দেয় না। একবার বাচ্চা দেওয়ার পরে গরু এই যে মনে করেন কৃত্রিম প্রজনন কর্মী টেনে টেনে বের করে, এটা জ্বর, এটা ইনজুরি হয়ে যায়, পরে এখানের মধ্যে সিস্ট হয়ে যায়, এখানের মধ্যে এটা বাচ্চা হয় না, কনসিভ করে না। দেখা যায় 5টা গরু গেলে 3টা কনসিভ করে, পরে এগুলো কষাই কাছে দিয়ে দেয়, তো গরু খামার থাকবে দূর থেকে। 5 বছরের মধ্যে ডেয়ারি খামার বন্ধ হয়ে যায়। আরো বিষয় আছে, ডেয়ারি খামার করতে গেলে জাত উন্নয়ন বুঝতে হবে। আপনার 3 লাখ টাকার গরু না কিনা আপনি 1 লাখ টাকার গরুরে আপনাকে বীজ দিয়ে বাচ্চা সংখ্যা বাড়াতে হবে, বাচ্চা হইতে হবে। যে কোনো খামারের বড় হইতে হলে আপনাকে বাচ্চা বাচ্চা রাখতে হবে, বাচ্চা বাড়াইতে হবে। 5টা গাভীর যদি 20টা দুধ হয়, 20টা গাভীর 100টা বাট, 100টা বাটে অ্যাভারেজে দুধ বেড়ে যাবে, বলতে পারছি। এই জন্য আপনার সংখ্যা, আপনি যদি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনেন, 3 লাখ টাকা দিয়ে 3টা গরু পাবেন, 3টা গরু 3টা বাচ্চা পাবেন, তো 6টা গরু 3টা বাচ্চা আপনার 1 বছরের মধ্যে প্রোডাকশন আসবে। আর আপনি যদি গরুটাকে যদি এখন ঘাসের সাথে আরো সম্পর্ক, ঘাস না খাইলে গরু কিন্তু ঠিকভাবে জল পড়ে না, বাচ্চা আটকে যায়। যখন জল টেনে বের করেন জ্বরে ইঞ্জিত গরুটা ডাকা আসে না। যে গরু রেগুলার ঘাস খাবে তার রেগুলার বাচ্চা হবে, যে গরু ঘাস খাবে তার বাচ্চা হবে না, ঠিক মতো কনসিভ করবে না, অনেক সমস্যা থাকবে। আপনি গরু পালতে পারলে গরুর অবশ্যই ঘাস খাবে, আপনি ঘাস না খাওয়াইলে গরু ঠিক মতো কনসিভও করবে না।
ঘাসের মধ্যে অনেক মিনারেলস আছে। তা এখন ঘাস খাওয়াইলে গরুর দুধ ঘন হয়। এখন আমি এই জিনিস আপনারা বুঝাতে যাবো, আপনি আমার ঝাঁটা পিটা করবে, আপনি আমার কথা বলতে তোর বেটা বেশি বুঝে ডাক্তারে, আমি আপনার ট্রেনিং গুলো করাবো কেন? তো ডেরি খামার বোঝার মতো যোগ্যতা বাঙালির মতো গরুর আছে। আমি এই জন্য বলতেছি হার্ট ম্যানেজমেন্ট ভাই, আমি অনেক দিন, আমি আজকে সেক্টর 15 বছরের পুরো, আমি অনেক ট্রেনিং করাইছি মানুষকে, আমি অনেক হাই ট্রেনিং, মানে অনেক ধরনের স্কিল ট্রেনিং করছি, আমি অনেক বড় বড় প্রশিক্ষণ করছি, এখানে বিদেশ থেকে লোক যারা আসতে আসে ট্রেনিং করছি। হার্ট ম্যানেজমেন্ট বলতেছি, চিল্লাইতেছি যে হার্ট ম্যানেজমেন্ট, এই যে ও বলতেছে এটা কিন্তু বিশাল জিনিস। 100টা গাভী থাকলে 100টা গাভী যদি 100টা বাচ্চা দেয়, কোনো কাছে ওলান না, অর্থাৎ এটা রোগ হওয়ার আগে ঠেকা দেওয়া, একটা ম্যানেজ করা, 100 পাল ম্যানেজ করা। গরুর ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল চিকিৎসা করার কোনো লাভ নাই। একটা গরুর পাল, একটা ছাগলের পাল, আমাদের দেশে মহিলারা গরু ছাগল মুরগি পালে, ছাগল পালে। আমি ট্রেনিং এ গিয়ে বলি ভাই 10 বছর আগে 20টা মুরগি পালতেন, 10 বছর পরে 10টা মুরগি পালেন, 5টা ছাগল আগে পালতেন, 2টা ছাগল এখন পালেন, লাভ কি? আপনার কেন 50টা হয় না? এই যে আপনার খাসিয়ত বলেছি, এটা খাসিয়তের কারণে আপনার 50টা ছাগল হয় না, খাসিয়ত ঠিক নাই। গরুর বাচ্চা একটা লিটার গুতাগুতি করে মুখের মধ্যে লবণ টবণ ডলি, এই কালকে একটা ভিডিও দিচ্ছি আমি, হ্যাঁ, এগুলোর মানে মারি টারি, এগুলোর একটা সুন্দর বাচ্চা আছে। কাল এটার পরে একটা ঘটনা ঘটছে, ফ্রিজারের বাচ্চা কত সুন্দর, এটা খুর মুর কাটি এটা ল্যাংড়া মানে দিচ্ছে আফসার। এটা পরে আরো আসে, প্রতিদিন আসে এগুলা। একটা ফ্রিজারের বাচ্চা তো সুন্দর, এটারে খুরমুর কাটি এটা ল্যাংড়া মানে দিছে। কাটতে হবে কেন? বনের মধ্যে হরিণের খুরকে কাটে, গয়ালের খুরকে কাটে, কেন কাটতে হবে এটা? গয়ালের খুরকে কাটে, গয়ালের খুরকে আপনি কেটে দিয়ে আসেন, হরিণের খুরকে আপনি কেটে দিয়ে আসেন। তো এগুলো বাঁচতেছে না, এগুলো ঘাস গুলো। হরিণের স্বাস্থ্য কি খারাপ? গয়ালের স্বাস্থ্য খারাপ? ঘাস কে কত বড় হইতেছে, আপনি কেন এদেরকে এত কাটা চিরা মুখের মধ্যে, আমার মুখের মধ্যে রসিদটা বাঁধি দেন করে, ওটা দিলেই লবণ দিলে মানুষের গরুর মুখ ব্যথা হয়ে যায়, মারি ব্যথা হয়ে যায়, তখন কিন্তু সে গরুর দুধ খাবে না। লবণ দিলে আরো লিক্স বেশি। লবণটা তো জিনিস না, এটা ডোলে দেয়, মারিটা ব্যথা, যখন দুধ খেতে পারে না, দুধ খেতে পারে না তখন কি করে? বোতল দিয়ে দুধ খাওয়ায়, তখন এটা লাংসে যায়, জোর করে খাওয়াই, তখন শ্বাসকষ্টে গরুটা মরে যায়। এগুলো অ্যাভেলেবেল কেস। এই গরুর বাচ্চাদেরকে সারাদিন বুঝে যায়, গরুর বাচ্চারা বুঝে না। আপনারা এই জন্য তো আপনাদের, এই জন্য আমি আর বলবো না, এই জন্য আপনার ডেরি খাওয়ার হচ্ছে না। তো আমি তো এখন বললাম না কেন, আমাকে পছন্দ হবে না তো আপনার বেশি, আমি এত কথা বললে আমার কেউ রুগী দেবে না, তো হঠাৎ বেশি হয় ডাক্তার। হ্যাঁ, ভ্রান্ত ধারণা নাকি এটা? এখন আমাদের ঘরে তো যে ময় মুরব্বী আছে, আর ওরি হই দে, আর আর মা হই দে, আর নানি হই দে, তো তখন নানি হত চলো, সমস্যা নেই। এই জন্য বাংলাদেশের ডেরি খামার কে করে? ডেরি খামার করার প্রশিক্ষণ আছে বিদেশে, আপনি ডেরি খামার করতে পারবেন, আপনারা পুলিশে ধরে নিয়ে যাবে আগে। প্রশিক্ষণ ছাড়া ডেরি খামার করার লাইসেন্স ছাড়া আপনার ধরে নিয়ে যাবেন। আমাদের দেশে ডেরি খামার লাইসেন্সের ব্যবস্থা আছে, লাইসেন্স কজনের করে না তো। তো এগুলো ভাই অনেক শিখার জিনিস আছে ভাই। আপনি আমাদের দেশে গরুকে যে পরিমাণ কষ্ট দেয়, একটা গরুরে এক জায়গায় 10 বছর তার করার আগে, বিদেশে হলে আপনারে তুলে ফিরাবে ওখানে পুলিশে আপনারে। আমি এক গরুর খামার দেখছি হাটাদারিতে, ডেরি খামার, ওই এক গরু 10 বছর ধরে এক জায়গায় দাঁড়ায় আছে, এক জায়গায়, ও মানে হাঁটাইলেও ভয় পায়, কেঁপে কেঁপে উঠে। মেন্টাল স্ট্রেস। আপনার এই যে প্রোডাক্ট, আপনার বাংলাদেশের যে দুধ, এটা কোনো কুত্তাও খাবে না বিদেশে। বিদেশের যেগুলো দুধ, ভালো দুধ, এগুলো হইতেছে যারা ইউরোপ আমেরিকা এগুলা খায়, বি গ্রেড দুধ খায় দুবাইয়ের লোক। আর যেগুলো ডি গ্রেড দুধ, এগুলো আমাদেরকে পাউডার হিসেবে বাংলাদেশে পাঠায়, এই জানেন? আমাদের তো ওদের কুত্তাও খাবে না, আমাদের দুধ ওদের কুত্তাও খাবে না, বুঝতে পারছো? গরুর দুধগুলো, এগুলো একটার মধ্যে যে পরিমাণ ব্যাকটেরিয়া আছে, দুধের মধ্যে ইকোলাই কাউন্ট করতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণে ইকোলাই থাকতে পারে, মানে ইকোলাই হচ্ছে যেটা হচ্ছে পরিবেশ দূষণ করে ব্যাকটেরিয়াটা। আমাদের দুধের মধ্যে 3-4 লাখ 5 লাখ এমনি ইকোলাই থাকে। কি বলেন আপনি? দুধ এদিকে উলান ফুলছে, তার মধ্যে দুধ সেল করতেছে। সব গরুর মধ্যে ইকোলাই থাকে। গরুর শুইলে গরুর দিয়ে, আমার তো সব ম্যাস্টাইটিসের রোগী, ওই উলান দিয়ে ফাঁকে ঢুকে আর যে কাজ করে হেতেই তো গুটু ধরে এমনি উলান দুধে গাড়ে এমনি করে। এদের দ্বারা ডেরি ফার্ম হবে? ডেরি ফার্ম এত সোজা? প্রশিক্ষিত কর্মী না ভাই, ডেরি ফার্ম করা এত সোজা না। ডেরি ফার্ম সবসময় গরু পায়খানা করে, বুঝছেন? এটা কষ্টও আছে, ডেরি ফার্ম করতে কষ্ট আছে। সারাক্ষণ গরু পায়খানা করে, গরু পায়খানা যেখানে করে ওইটা আবার গরু সেন্টারে বেটারে ফেলে, আর যেগুলো ফ্লোরে করে ওগুলো সমস্যা। ডেরি খামারের জন্য কতগুলো মডার্ন শেড ডিজাইন আছে, এগুলো আমি একদিন দেখাবো আপনাদের। লোকাল এনভায়রনমেন্টে কি এটা? মানুষ মন মানসিকতা মানে কি? গরু মানে এটা একটা শুধু থাকার জায়গা দিলে হবে? একটা গরু এই কোনো কিছু না, এই একটা গরু।
ওই যে মনে হয় 3 মাসের মধ্যে বিক্রি করে দিচ্ছে, সেই কারণে ওখান থেকে মানুষ ঢুকতেছে বেশি। ওটা দিয়ে ঢুকতেছে না, এটা পারতেছে না যে গরু এটা করে লাভ সাস্টেন করতে পারতেছে না, ডেরি খামার করে সাস্টেন করতে পারতেছে না। কারণ হচ্ছে যে তারা এটা পারে না। আরো বেশি হচ্ছে, আরো কারণ হচ্ছে এখানে মার্কেটিং ফ্যাক্টর আছে। দুধ দোকানে দেওয়ার পরে ওই দোকানদারের টাকা আটকে রাখে। এখন আপনি ডেরি খামার করতে হলে যদি 100টা গরু পালেন, তাহলে আপনাকে একটা মিষ্টির দোকানে খুলতে হবে, যে মিষ্টিটা আপনি নিজে বানায় বিক্রি করবেন। আমাদের এটা করছে, ধরা পড়ছে, আমাদের এটা করছে। ঠিক আছে, এগুলো অনেক কথা, এত কথা না বলে ক্লাসে যাই। সেকেন্ড লেকচার যাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে বডি কন্ডিশন স্কোর। ট্রেনিং করালে এগুলো অনেক কথা, এগুলো বলতে বলতে দেখবেন যে সারাদিন চলে যাবে। মানুষ কত কথা বলে, কত সমস্যা। আমাদের দেশের মানুষ একটা সমস্যা কি জানেন, নিজের ভুল কেউ স্বীকার করে না। মানে আমি যখন এগুলো বলি ওর কাছে আমি খারাপ হয়ে যাই, ভাই আপনি ডাক্তার, আপনি আসি ইনজেকশন মারবেন গরু ভালো হবে, বা ইনজেকশন মারলে গরু ভালো হয়। আমার যেখানে মানুষের একটা ছোট বাচ্চার, আমার বাচ্চার 16টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন গরুর ওজন ফুলাতে অ্যান্টিবায়োটিক দিলে কাজই করে না, কোন অ্যান্টিবায়োটিক কাজ করে না, ওজন মেপে দিলেও কাজ করে না। এখন আমি কি ভাই ওষুধ বানাবো অ্যান্টিবায়োটিক? ডাক্তার করে সাহায্য আছে? তাহলে এটা কি করতে হবে, জিনিসটা রোগটা যাতে না আসে সে ধরনের পরিষ্কার মেনটেন করতে হবে। ঠিক আছে, এখন 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 একটা মানুষের, যেখানে একটা মানুষ হাসপাতাল রিপোর্ট দেখবেন যে গেলে ফসফেট টেস্ট অ্যান্টিবায়োটিক 18টা 19টা রেজিস্টার, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না, সব রেজিস্টার টেস্ট করলে অ্যান্টিবায়োটিক টেস্ট করে, জানেন তো অ্যান্টিবায়োটিক টেস্ট। গরুর ক্ষেত্রে অধিকাংশ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। অমুক ডাক্তার ও একটা মারছে, আমি একটা মারছি, ও মনে করো ও তো ওজন ভেবে দেয় নাই, দিতে হবে 20 ml, দিচ্ছে 10 ml। পরবর্তীতে যখন এটা আমি দিতে যাব, তখন দেখা যাবে যে 10 ml যেটা দিচ্ছে কম ডোজ মারার কারণে ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে, কাজ করতে। মুরগির খামারে প্রথম খামার করলে ওষুধ 2 দিন দিয়ে আপনি বন্ধ করে দিচ্ছেন, পরে ওষুধগুলোর যে রেসিডিউ গুলো মুরগির খামার লিটার সাথে মিশে গেছে। 3-4 ব্যাচ করার পরে দেখা যায় মুরগি ওষুধ দিলে মুরগি ভালো হয় না, কারণ ওইখানের মধ্যে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া গুলো খামারের মধ্যে মিশে গেছে লিটারের মধ্যে। অনেকে লিটার করে করে এত বড় একটা ব্যাট করে ফেলে, ওই লিটার গুলো ফেলে না। কি পরিমাণ যে নোংরা করে বাংলাদেশের মানুষ, এগুলো বুঝাতে যাবেন আপনি, আপনার কথা শুনবে? ওষুধ দিয়ে মুরগি পালে, এবং ওষুধগুলো 1 দিন 2 দিন খেলে, প্রথম 1 দিন খেলে ভালো হয়, পরে যখন কাজ করে না। আজকে আমার থেকে মনে করেন, আমার থেকে একটা প্রেসক্রিপশন নিচ্ছে, ওর থেকে একটা প্রেসক্রিপশন, ওর থেকে 4 জন 4টা নিচ্ছে 4 ডাক্তার থেকে, রানাডারা রাখছে আজকে সবাই।